আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। রমজান মাসেও গাজায় যুদ্ধবিরতি হবে অত্যন্ত কঠিন, মন্তব্য প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে উগ্র ইহুদিদের ইসরায়েল ত্যাগের হুমকি দিলেন প্রধান রাব্বি। জানিয়ে দিব হুঙ্কার দিচ্ছে তুরস্ক, হামাসের পাশে থাকার বিষয়টি সরাসরি ঘোষণা দিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। জানিয়ে দিব মার্কিন জোটের উপরে হাউসিদের বড় ধরনের হামলা। থাকছে রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান যোদ্ধারা। সর্বশেষ জানিয়ে দিব বাইডেন পাগল ও মানসিকভাবে অক্ষম একজন মানুষ, তিনি পুরোপুরি অসুস্থ, মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেব। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রমজান মাসেও গাজায় যুদ্ধবিরতি হবে কঠিন, মন্তব্য জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন রমজান মাসে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হবে কঠিন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। আগামীকাল বা মঙ্গলবার থেকে গাজায় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরু হতে পারে, তবে বিষয়টি পুরোটাই চাঁদ দেখার উপরে নির্ভর করছে। রমজানে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এটা একটি কঠিন প্রশ্ন মনে হচ্ছে। এর আগে গত মঙ্গলবার জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে খুব বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের উপরে নির্ভর করছে। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের রাজধানী কায়রোতে আলোচনা ভেস্তে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1200 জনকে হত্যা ও 253 জনকে জিম্মি করে নিয়ে যায়। এই ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইহুদি প্রশাসন। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত উপত্যকায় 30,000-এরও বেশি 30,800 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে 72,198 জন, সূত্র আল জাজিরা। উগ্র ইহুদিদের ইসরায়েল ত্যাগের হুমকি দিলেন প্রধান রাব্বি। ইসলামের প্রধান ধর্মীয় নেতা হুমকি দিয়েছেন যে সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে উগ্র ইহুদিবাদীরা ইসরায়েল ত্যাগ করবে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ভয়াবহ হুমকি, কারণ উগ্র ইহুদিরাই ইসরায়েলের সেনাবাহিনীর মূল অংশ। তারা না থাকলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। জেরুজালেমের শনিবার রাতে সাপ্তাহিক পাঠদান অনুষ্ঠানে রাব্বি আইজ্যাক ইউসেফ ঘোষণা করেছেন, তারা যদি আমাদেরকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা বিদেশ চলে যাব। তারা সম্ভাব্য গণদেশ ত্যাগের ইঙ্গিত ইসরায়েলের মূল ভিত্তিকে বিপদগ্রস্ত করে ফেলতে পারে। তাওরাত অধ্যয়নের উপর জোর দেওয়াটা ইসরায়েলের সফলতা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন যুক্তি দিয়ে ইউসেফ বলেন, এশিবা এবং কেলারকে বিশ্বকে টিকিয়ে রেখেছে। রাষ্ট্র অস্তিত্ব রয়েছে তাওরাত অধ্যয়নের ওপর, আর তাওরাত না থাকলে সেনাবাহিনীর কোনো সফলতাই পাবে না। তিনি 7 অক্টোবর ইসরায়েলি সামরিক বাহিনীর সাফল্য লাভ করার কারণ হিসেবে ঐশী সহায়তা প্রাপ্তির কথা বলেন। তুরস্ক সবসময় হামাসের পাশে রয়েছে, এবার সরাসরি পশ্চিমাদেরকে জানিয়ে দিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দৃঢ়ভাবে সমর্থন দেওয়ার কথা প্রকাশ্য জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার তিনি ইস্তানবুলে এক ভাষণে দ্ব্যর্থহীনভাবে এই সমর্থনের কথা প্রকাশ করেন। এরদোয়ান বলেছেন, কেউ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করতে আমাদের সমর্থন নিতে পারবে না। তুরস্ক এমন একটি দেশ যে হামাস নেতাদের সঙ্গে প্রকাশ্যে কথা বলে এবং দৃঢ়ভাবে তাদেরকে সমর্থন করে। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু হয়। তখন থেকে ইসরায়েলের কড়া সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট এরদোয়ান। 1987 সালের ডিসেম্বরের প্রথম ইন্তিদাফা শুরুর সময় প্রতিষ্ঠিত হয় ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাস। শেখ আহমেদ ইয়াসিন এবং ফিলিস্তিনের মুসলিম ব্রাদারহুডের অন্য সদস্যরা এর প্রতিষ্ঠাতা। গত বছর অক্টোবরে হামাসের রকেট হামলার পর পুরো গাজায় স্থল ও আকাশপথে বেপরোয়া গতিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে কমপক্ষে 30,878 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর বেশিরভাগই নারী ও শিশু। এমন হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেছেন এরদোয়ান। পাশাপাশি তারা গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মার্কিন জোটের উপরে হাউসিদের বড় ধরনের হামলা। ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধারা লোহিত ও এডেন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনীর উপরে হামলা অব্যাহত রেখেছে। মার্কিন পক্ষ দাবি করেছে তারা ইরান সমর্থিত যোদ্ধাদের নিক্ষিপ্ত 15টি একীভূত ড্রোন ভূপাতিত করেছে। কিছু ঘটনার পরই বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে নিয়ে জানায় তারা এমন একটি আমেরিকান বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল হামাসের যুদ্ধ। হামাসের সাথে সংহতি জানিয়ে আসছে ইরান। নভেম্বরের পর থেকে লোহিত সাগর অঞ্চলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিতে জাহাজে ড্রোন আর হামলা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখন পর্যন্ত এটাই হাউসিদের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে অন্যতম একটি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় ভোর হবার আগেই লোহিত সাগর ও তার সংলগ্ন এডেন উপসাগরে হাউসিরা বড় ধরনের হামলা চালায়। জোট বাহিনী এবং সেন্টকম বলেছে ড্রোনগুলোই মূলত এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও জোটের জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি স্বরূপ। গাজায় 3000 টন ত্রাণবাহী জাহাজ পাঠালো তুরস্ক। অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য নিজেদের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট। গতকাল বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের নিহত হয়েছে প্রায় 1400 জন। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন 30,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত কমপক্ষে অর্ধ লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। তুরস্কের রেড ক্রিসেন্ট জানায় গাজার জন্য আসার অভিযান। গাজায় আমাদের সবচেয়ে বড় জাহাজটি আজ যেতে চলেছে। প্রায় 3000 টন সহায়তা পণ্য নিয়ে গাজার আশার সঞ্চয় করবে। টার্কিশ রেড ক্রিসেন্ট প্রেসিডেন্ট ফাতেমা এমেরিক ইয়েলমাজ বলেন, আমরা যতগুলো জাহাজ পাঠিয়েছি সেগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড়। এতে রয়েছে কন্টেইনার কিচেন, খাবার, কাপড় এবং ওষুধ। গাজার সাধারণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধির জন্য এটি নিয়ামক হিসেবে সহায়তা করবে। চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইহুদিবাদীরা। প্রশ্ন উঠেছে ইসরায়েলকে গাজা যুদ্ধের ব্যয় সংকলন করতে পারবে কিনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের 5 মাসের যুদ্ধ পেরিয়ে গিয়েছে। এই যুদ্ধ যতই প্রলম্বিত হচ্ছে ততই এর খরচও বেড়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ইসরায়েল কি এর ব্যয় সংকলন করতে পারবে কিনা। গাজায় যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল এরই মধ্যে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত 3000 কোটি শেকেল ঋণ, মার্কিন ডলার সমপরিমাণের এই ঋণের বোঝা দাঁড়িয়েছে নেতানিয়াহুর উপর। এর অর্ধেকের ঋণ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় এই তথ্যটি প্রকাশ করেছে। মোট কথা, ফিলিস্তিনের যুদ্ধ পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধের জন্য যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল তার থেকেও অনেক ব্যয় বেশি হয়ে যাচ্ছে। যুদ্ধে ইসরায়েলকে প্রতিদিন 26 কোটি ডলার খরচ করতে হচ্ছে। গত অক্টোবরের সংঘাত শুরু হওয়ার পরই বছরের বাকি সময়ের জন্য আলাদা বাজেট প্রণয়ন করেছে নেতানিয়াহু। যুদ্ধের বিষয়টি মাথায় রেখেই 2024 সালের জরুরি যুদ্ধ বাজেট পাশ করতে এখন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।